নমস্কার। আজ আমাদের সাথে রয়েছেন ডক্টর অর্ণব বর্মা, যিনি আইভিএফ স্পেশালিস্ট। বর্তমানে রয়েছেন আমাদের বহরমপুর সিটি হসপিটালে এবং ইনি একজন এক্সপিরিয়েন্সড আইভিএফ স্পেশালিস্ট, যিনি কমপ্লিটলি আইভিএফ এ টেক কেয়ার করেন। আজ ডাক্তারবাবুকে আমরা কিছু প্রশ্ন জিজ্ঞেস করব, কিভাবে আইভিএফ কে আমরা দেখব এবং ওনার চোখে কিভাবে আমরা আইভিএফ কে বুঝবো। আসুন ডাক্তারবাবুর সাথে আলাপ করা যাক। নমস্কার স্যার, আমার প্রথম কোয়েশ্চেন আপনাকে, যে বেসিক যেটা আইভিএফ এর সাধারণ ধারণা, আইভিএফ আসলে কি আর এটি কিভাবে কাজ করে? দেখুন, আইভিএফ কথার অর্থ হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশন। মানে যে সমস্ত পেশেন্টদের প্রেগনেন্সি নিতে প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে আমরা তখন আইভিএফ সাজেস্ট করি। এবার মেন প্রশ্নটা হচ্ছে আইভিএফ জিনিসটা কি, বস্তুটা কি, মানে এখানে কি হয়। দেখুন, ন্যাচারালি যেটা হয়, ডিম্বাণু এবং শুক্রাণুর মিলনে ভ্রূণ তৈরি হয়। ভ্রূণটা কোথায় তৈরি হয়? মহিলাদের ফ্যালোপিয়ান টিউব বা নালীতে। 3 থেকে 4 দিন ওখানেই থাকে। 5ম দিন ওটা ইউটেরাসের মধ্যে এসে আস্তে আস্তে সেল ডিভিশন হয়, বড় হয়, দিয়ে প্রেগনেন্সি কন্টিনিউ হয় আফটার 9 মান্থস ডেলিভারি। কিন্তু এই ক্ষেত্রে যাদের ধরুন অনেক রকম প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে আমরা ডিম বড় করা ইনজেকশন দিয়ে, মানে স্টিমুলেশন ইনজেকশন দিয়ে ডিমগুলোকে বড় করি, সেগুলোকে শরীরের বাইরে বার করি। হাজবেন্ডের সিমেন্ট স্যাম্পল ফ্রেশ নিয়ে আমরা স্পার্মটাকে ওয়াশ করে স্পার্মের দুটোকে ম্যাচ করে আমরা ভ্রূণটা তৈরি করি ল্যাবরেটরিতে তৈরি করার পর এই ভ্রূণটাই আবার যথাযথভাবে ইউটারাসটাকে রেডি করে ইউটারাসের মধ্যে প্রতিস্থাপন করি। এটাকেই আমরা আইভিএফ বা ইনভিট্রো ফার্টিলাইজেশন, যেটাকে আমরা, যেহেতু এটা শরীরের বাইরে হচ্ছে, ল্যাবরেটরিতে হচ্ছে, এই জন্য এটাকে আমরা টেস্ট টিউব বেবিও বলে থাকি। ওকে, থ্যাংক ইউ স্যার। এবার আমি যেটা নেক্সট জানতে চাইছি আপনার কাছে, কারা আইভিএফ চিকিৎসা নেওয়ার কথা ভাবতে পারেন? মানে কোন ধরনের কাপলস যারা প্ল্যান করবে যে আমাদের আইভিএফ পার্টিকুলারলি দরকার কি দরকার নেই? আচ্ছা, এখানে মূলত বয়সটা একটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সেই ক্ষেত্রে কাপেলের বয়সটাও দেখতে হবে। কাপেলের মধ্যে মহিলা পার্টনার যিনি আছেন, ওনার বয়সটা যদি 35 এন্ড অ্যাবভ হয়, অনেকদিন ধরে ট্রাই করছেন বা বিয়ে 4-5 বছর হয়ে গেছে ট্রাই করছেন, মিনিমাম আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী 2 বছর ট্রাই করার পর যদি প্রেগনেন্সি না আসে এবং এজটা 35 হয়ে যায়, তাহলে ডেফিনেটলি ডাক্তারবাবুদের পরামর্শ নেওয়া উচিত। এই ক্ষেত্রে অনেকগুলো কারণ আছে যে জন্য আইভিএফ করতে হতে পারে। ইউএল ফ্যাক্টর হতে পারে, ওভারিয়ান ফ্যাক্টর হতে পারে, বা ইউটারাসে কোনো প্রবলেম আছে সেই জন্য হতে পারে, বা হাজবেন্ডের যে আমরা সিমেন অ্যানালিসিস করি সেখানেও কিছু প্যারামিটার থাকে, সেগুলো যদি কিছু গন্ডগোল থাকে, সেই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে আমরা আইভিএফ করার পরামর্শ দিই। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনি এত ডিটেলে বললেন। আইভিএফ এর সফলতার হার কতটা স্যার? মোস্টলি আমাদের কাছে যে প্রশ্নগুলো আসে, যেখানে প্রচুর কাপলস আমাদেরকে জিজ্ঞেস করে যে আইভিএফ এ আমরা কতটা সাকসেস, কারণ কি কেউ মোস্টলি দে আর আগেবল টু গিভ ইউ গ্যারান্টি। তো আইভিএফ এর সফলতার হার কতটা এবং কোন কোন বিষয়ে এক্স্যাক্টলি সফলতা ফিক্স করে, নির্ধারণ করে যে আইভিএফ হতে পারে সাকসেসফুল? ইউজুয়ালি যদি আমরা লিটারেচার দেখি বা এক্সপার্ট কমেন্ট বা রিভিউ গুলো দেখি, ওয়ার্ল্ড ওয়াইড লিটারেচারে যা আছে, সেই অনুযায়ী অনলি 40-45% হচ্ছে আইভিএফ এর সাকসেস রেট। এটা সত্যি কথা, সত্যি বলাটাই উচিত। হ্যাঁ, ডেফিনেটলি কিছু কিছু জিনিসের উপর নির্ভর করছি, সেলফ এগ সেলফ স্পার্ম হচ্ছে কিনা, সেই ক্ষেত্রে ডোনার গ্যামেটস লাগছে, সেগুলোর উপর নির্ভর করে। যদি দুটোই ডোনার হয় সেই ক্ষেত্রে দেখা যায় সাকসেস রেটটা অনেক সময় 45%-এর উপরেও পাওয়া যায়। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। আইভিএফ এর প্রক্রিয়া ও প্রস্তুতি নিয়ে আমার কয়েকটা কোয়েশ্চেন আপনাকে। এই যে আইভিএফ চিকিৎসার ধাপগুলো কি কি? দেখুন, প্রথম ধাপ যেটা আমি আগেও বলেছি সেটা হচ্ছে যে কাউন্সেলিং। কারণ কাউন্সেলিং ইজ আ ইম্পর্টেন্ট পার্ট, এই জন্য পেশেন্টকে মোটিভেট করতে হবে। মোটিভেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট। পেশেন্ট যদি একবার মোটিভেটেড হয়ে যায়, তাহলে পর আইভিএফ কাজটা অনেকটা ইজিয়ার হয়ে যায়। তো যেই টেস্টগুলো আমরা সচরাচর করে থাকি, সেটা হচ্ছে ফার্স্ট এগ কাউন্ট কত, সেটা জানার জন্য মহিলাদের আমরা কিছু ব্লাড টেস্ট করি। তার মধ্যে প্রথমত এএমএইচ ইম্পর্টেন্ট। এছাড়াও আমরা রুটিনলি যেগুলো করি সেটা হচ্ছে ব্লাড সুগার কিরকম, থাইরয়েড আছে কিনা, প্রোল্যাক্টিন লেভেলটা চেক করি। এছাড়া ভাইরাল মার্কারের মধ্যে আমরা রুবেলা আইজিজিটাও দেখি, আর এছাড়া আমরা সেরোলজি ইজ অলসো ইম্পর্টেন্ট অ্যালং উইথ ভিডিআরএল। আর আমরা এর সাথে ব্লাড গ্রুপটা যদি না করা থাকে তাহলে সেগুলো করে নিই। হাজবেন্ড ওয়াইফ দুজনেরই আমরা এইচপিএলসি মানে থ্যালাসেমিয়া স্ট্যাটাসটা দেখে নিই, এগুলো গেলে ব্লাড টেস্ট। এছাড়াও আমরা একটা এইচএসসি করে নিই, মানে টিউব পরীক্ষা, অর্থাৎ টিউবগুলো ক্লিয়ার আছে কিনা না ব্লক আছে। আর একটা স্ক্যান তো অবশ্যই করি, স্ক্যান করে আমরা ইউটেরাসটা কি পজিশনে আছে, তার মধ্যে কোনো টিউমার বা যেটা আমরা ফাইব্রয়েড বা পলিপ আছে কিনা সেটা চেক করি, এবং ওভারিগুলোতে কোনো সিস্ট আছে কিনা বা টোটাল ফলিক্যাল কাউন্ট কত সেটা আমরা দেখে নিই। আর হাজবেন্ডের ক্ষেত্রে আমরা সিমেন অ্যানালিসিস করি। আচ্ছা স্যার, স্যার কখনো কখনো কি জেনেটিক টেস্ট করা হয়? জেনেটিক টেস্ট করা হয়, যেগুলোর ক্ষেত্রে ধরুন বারবার ন্যাচারালি প্রেগনেন্সি আসছে বা প্রেগনেন্সিটা টিকছে না, হয়তো 2 মাস 3 মাস অন্তর অন্তর
প্রেগনেন্সিটা নিজে থেকে নষ্ট হয়ে যাচ্ছে সেই সমস্ত ক্ষেত্রে, প্লাস বয়স একটা ফ্যাক্টর। ইউজুয়ালি যে মহিলা পার্টনার আছে, ফিমেল পার্টনার, তার এজ যদি 35 অ্যান্ড অ্যাবভ হয়, সেই ক্ষেত্রে আমরা জেনেটিক টেস্ট কি করে নিই। এই জেনেটিক টেস্ট ব্লাড টেস্ট হতে পারে বিফোর আইভিএফ, বা আইভিএফ চলাকালীন যখন এমব্রায়োটা তৈরি হয়ে যায় সেই এমব্রায়োগুলোকেও আমরা পিজিটিএ বা কোনো টেস্টিংয়ের জন্য পাঠাই। আচ্ছা স্যার, একটি আইভিএফ সাইকেল সম্পন্ন হতে কত সময় লাগে? একটা আইভিএফ সাইকেল সম্পন্ন হতে আপনার মিনিমাম 1 মাসও হতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে 2 থেকে 3 মাসও হতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে তার থেকে বেশি হতে পারে। পুরোটাই ডিপেন্ড করছে পেশেন্টের কন্ডিশনের উপর এবং কি কোয়ালিটি এমব্রায়ো তৈরি হয়েছে তার উপর। ওকে স্যার, ধন্যবাদ। স্যার, চিকিৎসা শুরু করার আগে কি কি পরীক্ষা বা প্রস্তুতি দরকার, যেটা মোস্টলি যারা মা হতে চাইছেন আইভিএফ তাদের একটা প্রশ্ন থাকে যে আমরা কি কি প্রসেস স্টার্ট করবো। সো চিকিৎসা শুরু করার আগে কি কি পরীক্ষা বা প্রস্তুতি দরকার আপনার হিসাবে? পরীক্ষা যে কি কি করতে হবে সেটা আমি অলরেডি একটা ইয়েতে বললাম প্রশ্নে, কিন্তু কিছু কিছু মেন্টাল প্রস্তুতি দরকার, সেটা আমি আগেও বলেছি যে কাউন্সিলিং, পজিটিভলি মোটিভেটেড থাকতে হবে। নাম্বার 2 হচ্ছে কেউ যদি আজকালকার দিনে একটু ট্যাবু হয়ে গেছে সোশ্যাল, যে অনেকে দেখবেন একটু স্মোক করছে, ড্রিঙ্ক করছে, সেগুলোকে ডেফিনেটলি অ্যাভয়েড করতে হবে। থার্ড হচ্ছে যেটা খাওয়া দাওয়ার মধ্যে ফাস্ট ফুড বিশেষ করে এটাকে অ্যাভয়েড করতে হবে, যেটা একটু মানে ছেলে হোক মেয়ে হোক সবার মধ্যে একটা চল বেশি আজকালকার দিনে। প্লাস ফিফথ হচ্ছে সেটা হচ্ছে আপনার এক্সারসাইজ মোস্ট ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা ওবিজ বা যারা একটুখানি ওজনটা বেশি, সেই ক্ষেত্রে আইভিএফ শুরু করার আগে কিছুটা হলে ওজনটা কমাতে পারলে খুবই ভালো। এছাড়াও আপনার মেডিটেশন করতে পারেন, আপনি ভালো গল্পের বই বা যারা সিনেমা ভালোবাসেন তারা এগুলো দেখতে পারেন। যে করে হোক আপনার সবসময় নিজেদের মধ্যে বা মনের মধ্যে একটা পজিটিভ ভাইব রাখা অত্যন্ত জরুরি। ওকে স্যার, থ্যাংক ইউ। অনেকের খুব চিন্তা থাকে যে আইভিএফ করতে গেলে তাদের কোনো প্রবলেম হয় কিনা। তো আমার আপনার কাছে প্রথম কোয়েশ্চেন, কি আইভিএফ এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা ঝুঁকি আছে কি? দেখুন, ঝুঁকি বলতে কিছু ঝুঁকি থাকতে পারে, আবার নাও থাকতে পারে। পুরো কথাটা যে পুরো সঠিক 100% তাও নয়। এবার দেখা গেছে আইভিএফ করতে গিয়ে অনেকে অনেক রকম ভাবে গুগল সার্চ করে আমাদের কাছে আসেন। তারা দেখেছেন যে এইভাবে ওভুলেশন স্টিমুলেশন যে ইনজেকশন গুলো দেওয়া হয় বেসিক্যালি আইভিএফ এর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে নাকি ওভারিয়ান ক্যান্সার হতে পারে। ডেফিনেটলি হতে পারে, কিন্তু সেগুলো সচরাচর পেশেন্টের ক্ষেত্রে হয় না, কারণ ম্যাক্সিমাম আমরা একবার বা দুবারই ওনার ওভারি গুলোকে স্টিমুলেট করবো, তার বেশি করবো না। কেন? তখন আমরা তো অলরেডি বুঝে গেছি যে ওনার ওভারি গুলো হাই পাওয়ার ইনজেকশন দিয়েও স্টিমুলেটেড হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা ডোনার সাইকেলে চলে যাই। ডোনারদের ক্ষেত্রে আগে যেটা হতো, অনেক সময় বারবার করে স্টিমুলেটেড হচ্ছে, বারবার করে তাদের এগ কালেকশন হচ্ছে, সেক্ষেত্রে ওভারিয়ান ক্যান্সার হওয়ার একটা চান্স থাকে। কিন্তু আজকালকার দিনে স্ট্রিক্ট নিয়ম করে দিয়েছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থ্রু দ্য ART 2021 বিল। সেই ক্ষেত্রে বলাই আছে একবারে বেশি কেউ এগ দিতে পারবে না। সুতরাং এই ক্ষেত্রে ওভারিয়ান ক্যান্সার হওয়ার বিকজ অফ দ্য স্টিমুলেশন ড্রাগস চান্স নীল বললেই চলে। এছাড়া আপনি যদি আরো কিছু ঝুঁকি বলতে পারেন, সেই ক্ষেত্রে আপনার ডিউরিং ওভাম পিক আপ আপনার যে নিডলটা আছে সেই নিডল দিয়ে যে কোনো কিছু ইঞ্জুরি হতে পারে, গাট ইঞ্জুরি হতে পারে, সামনে ইউরিনারি ব্লাডার থাকে বা পেছনের থলি থাকে সেটা ইঞ্জুরি হতে পারে, পেছনে রেকটাম থাকে সেটাও ইঞ্জুরি হতে পারে। তো সেই জিনিসগুলোকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, এবং ইনফেকশনের একটা চান্স থাকে। তো এই জিনিসগুলোকে যদি আমরা অ্যাভয়েড করতে পারি, ইনফেকশনের চান্সটাকে যদি কমাতে পারি, প্লাস মেজর ব্লাড ভেসেল যেটা আছে ইন্টারনাল ইলিয়াক ভেসেলস, খুব সচরাচর এটা ইঞ্জুরি হয় না, কারণ বিকজ অফ দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য অপারেটর। তো যদি এক্সপিরিয়েন্স অপারেটর বা যিনি সার্জন বা আইভিএফ স্পেশালিস্ট যদি করেন, তো সেই ক্ষেত্রে ইঞ্জুরির চান্স কম। তো বাকি জিনিসগুলোকে আমাদের মাথায় রেখে এই প্রসেসে এগোতে হবে। স্যার, আইভিএফ কি, এটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন যারা আইভিএফ রিলেটেড জিজ্ঞেস করে, কি আইভিএফ কি একাধিক সন্তান যেমন যমজ বা ট্রিপলেট হওয়ার সম্ভাবনা বাড়ায়? আপনার হিসাবে কি বলবেন? ডেফিনেটলি বাড়ায় বলতে, আমরা আগেকার দিনে যখন আইভিএফটা প্রথমবার পৃথিবীতে এসেছিল, তখন অনেকে কি করতেন বা ডাক্তারবাবুরা কি করতেন, অনেকগুলো ভ্রূণ তৈরি হয়ে গেলে 4-5টা ভ্রূণ একসাথে ট্রান্সফার করতেন। এইটা আশা নিয়ে যে অন্তত একটা ভ্রূণ যেন টিকে যায়। কিন্তু উইথ দ্য ডেভেলপমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টাইম অ্যান্ড এজ, দেখা গেছে যে আমরা এখন এই যে ভ্রূণগুলো তৈরি হচ্ছে আইভিএফ এর মাধ্যমে, সেগুলোকে আমরা আলাদাভাবে জেনেটিক বা ক্রোমোজোমাল অ্যানালাইসিস করতে পারি। যখন টেস্ট করে যদি দেখা যায় যেগুলো ঠিক আছে, তবেই সেই আমরা এই ভ্রূণগুলোকে ট্রান্সফার করতে পারি। যদি আমরা ওয়েস্টকে আমাদের বেঞ্চমার্ক হিসেবে দেখি, বাইরের দেশে অনেক জায়গায় এখন সিঙ্গেল এমব্রায়ো ট্রান্সফার হচ্ছে। কেন না? সেখানটাতে জেনেটিক টেস্টিং অফ এভরি এমব্রায়ো ইজ ম্যান্ডেটরি কিছু কিছু দেশে। তো সেই ক্ষেত্রে ওরা সিঙ্গেল এমব্রায়ো ট্রান্সফারে গেছে। তার প্রধান কারণ হচ্ছে এই মাল্টিফিটাল জেস্টেশন বা টুইন বা ট্রিপলেট প্রেগনেন্সিকে অ্যাভয়েড করার জন্য। আমাদের দেশ এখনো সেই পর্যায়ে এগোয়নি, তবে হ্যাঁ, নতুন ART বিল এসে যাওয়ার পর
গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্ট্রিক্ট রুল করে দিয়েছে। আগে যেটা 4টে বা 5টা ভ্রূণ দেওয়া হতো একসাথে ট্রান্সফার করা, সেটা এখন বন্ধ হয়েছে। এখন ম্যাক্সিমাম 2 থেকে 3টে এমব্রায়ো আমরা ট্রান্সফার করতে পারি। বাট যদি আপনি আমার কথা ভাবেন বা আমার পরামর্শ নেন বা আমার অ্যাডভাইস হলো, সেই ক্ষেত্রে 2টো ভ্রূণ আমরা একসাথে ট্রান্সফার করে থাকি, যেটা আমি রুটিনলি করি। যদি না কোনো সিঙ্গেল এমব্রায়ো ট্রান্সফারে ইন্ডিকেশন থাকে, কিছু কিছু ক্ষেত্রে সিঙ্গেল এমব্রায়ো ট্রান্সফারে ইন্ডিকেশন থাকে, তো সেই ক্ষেত্রে সেটাকে আমাদের ফলো করতে হবে। ওকে, ধন্যবাদ স্যার, অনেকটাই ক্লিয়ার হলো। স্যার, আরেকটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা বাকিরা জানতে চাই, যে আইভিএফ এ মা ও শিশুর জন্য আইভিএফ কতটা নিরাপদ? মা ও শিশুর জন্য আইভিএফ সত্যি মানে খুবই নিরাপদ। এই কারণে অনেকের মধ্যে ভুল ধারণা আছে যে এই আইভিএফ যে বেবিগুলো হচ্ছে, এই বেবিগুলো ঠিক মানুষ তো, মানে এরা কোনো রোবট বা অন্য কোনো গ্রহ প্রাণী নয় তো। আমি একটা কথাই বলবো যে যারা পৃথিবীর প্রথম আইভিএফ বেবি, তারা কিন্তু পরবর্তীকালে নিজেরা ন্যাচারাল কনসেপশন হয়ে নিজেরা মা হয়েছেন এবং তাদের বাচ্চাগুলো সুস্থ সবল, এবং তাদেরও প্রায় আজকের দিনে যদি দেখা যায় বিয়ের বয়স হয়ে গেছে। তো সুতরাং বাচ্চাগুলো সেম লাইক এনি আদার চাইল্ড, ন্যাচারালি বর্ন। এখানে কোনো তারা অন্য গ্রহেরও প্রাণী নয়, কিছুই নয়। বাচ্চাগুলোর মধ্যে নর্মাল বা ন্যাচারাল প্রেগনেন্সি বা কনসেপশন হলে তার যা রিস্ক, আইভিএফ এর ক্ষেত্রে সেম রিস্ক থাকছে, কোনো বেশি বা কম ব্যাপার নয়। আর মহিলাদের ক্ষেত্রে আইভিএফ এ হ্যাঁ ডেফিনেটলি আইভিএফ এর স্টিমুলেশন ড্রাগগুলোর জন্য যদি একটু পার্শ্ব প্রতিক্রিয়া থেকেও থাকে, সেটাকে যদি আমরা অ্যাভয়েড করি, এছাড়া বলতে গেলে আইভিএফ চিকিৎসাটা পুরোপুরি নিরাপদ। ধন্যবাদ স্যার। এরপরে আমার খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কি আইভিএফ সফল হওয়ার জন্য কি ধরনের জীবন ধারণের পরিবর্তন দরকার? মানে বেসিক্যালি আপনি কি লাইফস্টাইল সাজেস্ট করছেন যারা আইভিএফ এর দ্বারা মা বা বাবা হতে চলেছেন? দেখুন, লাইফস্টাইলের মধ্যে তো প্রথমে হচ্ছে ডেফিনেটলি কাউন্সিলিং। কাউন্সিলিং এর পরে যেটা আসবে, যে দেখতে হবে যে উনি কোনো টোবাকো কনজাম্পশন বা কোনো অ্যালকোহল ইনটেক করেন কিনা। যদি এগুলো করে থাকেন তাহলে এগুলোকে স্ট্রিক্টলি বন্ধ করতে হবে, মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে। পুরুষদের ক্ষেত্রেও তাই, কারণ কি এগুলো খুব বেশিভাবে স্পার্ম প্যারামিটার গুলোকে এফেক্ট করে। এছাড়া আপনার বিশেষ করে খাওয়া দাওয়ার ক্ষেত্রে যদি আপনি জিজ্ঞেস করেন আমাকে, তাহলে আমি বলবো যে ফাস্ট ফুডটাকে অ্যাভয়েড করতে হবে। সেই ক্ষেত্রে গ্রিন ভেজিটেবলস এবং সিজনাল ফ্রুটস ইম্পর্টেন্ট। এছাড়াও যদি আমাকে আরো কিছু জিজ্ঞেস করেন, তাহলে আমি ছেলেদের ক্ষেত্রে স্পেসিফিক্যালি যাদের সিমেন্ট প্যারামিটার গুলোর মধ্যে একটু একটু প্রবলেম আছে, সেই ক্ষেত্রে আমি সাইট্রাস ফ্রুটস মানে ভিটামিন সি রিচ ফ্রুটস, মানে যেরকম আপনার ধরুন কমলা লেবু, মৌসম্বি, ইভেন পাতি লেবু যদি তারা খেতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট তো ডেফিনেটলি হবে। এছাড়াও আপনার এক্সারসাইজ মোস্ট ইম্পর্টেন্ট। সেই এক্সারসাইজ যদি কারো ওজন বেশি থাকে, ওবিসদের ক্ষেত্রে তো এক্সারসাইজ করতেই হবে, বিশেষ করে ওয়েট রিডিউসিং এক্সারসাইজ। তাছাড়া আপনার যোগা, মেডিটেশন, সেগুলোও একটা রোল অবশ্যই প্লে করছে। তার মানে আপনি বলছেন যে মোস্টলি ধূমপান ও মদ্যপান এড়িয়ে চলতে হবে আর স্বাস্থ্যকর খাবার খেতে হবে। ধন্যবাদ স্যার। এরপর স্যার আমার একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কি চিকিৎসার সময় মানসিক চাপ কিভাবে সামলানো যায়? যেটা মোস্টলি গ্রামীণ মহিলা বা আমাদের মুর্শিদাবাদের যে কালচার রয়েছে, সেই হিসেবে তারা খুব তাড়াতাড়ি প্যানিক হয়ে যায়। তো আপনি কি বলবেন যে চিকিৎসার সময় মানসিক চাপ কিভাবে সামলাতে হবে? চিকিৎসার সময় মানসিক চাপ সামলানোর জন্য প্রথমে ওই যে বললাম শুরুতেই কাউন্সিলিং। হ্যাঁ, একজন যিনি ডাক্তার, তাকে খুব ভালোভাবে তাকে কাউন্সিলিং করতে হবে। এখনকার দিনে কাউন্সিলার রাখা বাধ্যতামূলক এভরি এআরটি সেন্টার। তো কাউন্সিলারও যিনি আছেন, তিনি সাইকোলজিতে কোনো না কোনো ডিগ্রি করা আছে। তিনিও পেশেন্ট এবং পেশেন্ট মানে কাপলকে কাউন্সিলিং করবে। এখানে ফ্যামিলি সাপোর্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, তার মধ্যে পার্টনার সাপোর্ট, বিশেষ করে মেল পার্টনার। আমাদের যে সোশ্যাল ট্যাবু আছে, সেখানে দেখা গেছে সচরাচর মেয়েদেরকে বন্ধা হিসাবে আমরা স্ট্যাম্প করে দিই। তো যেই দায়িত্বটা যেন একা মহিলা তিনি কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বাচ্চা না হওয়ার, তো সেই ক্ষেত্রে দায়িত্বটাকে ভাগ করে নিতে হবে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কাউন্সিলিং এর সময় আমরা হাজবেন্ড ওয়াইফ দুজনকেই আমরা এই জিনিসটা বোঝাই, এবং হাজবেন্ডের ফ্যামিলির যারা আছেন, মেয়ের ফ্যামিলি তো অবশ্যই মেয়ের প্রতি একটা তার দায়বদ্ধতা থাকবে। আমরা হাজবেন্ডের ফ্যামিলিকেও কাউন্সিলিং করি, যারা জানো তারা এই মহিলা যখন তার প্রেগনেন্সির মধ্যে দিয়ে যাচ্ছে বা ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ ট্রিটমেন্টের মধ্যে উঁচু নিচু সব রকম পর্যায়ের মধ্যে দিয়ে তিনি যাবেন। তো সুতরাং সেক্ষেত্রে তারা যেন তাদের দিক থেকে ফ্যামিলি সাপোর্টটা পায়। আর এছাড়াও মহিলাদেরকে স্পেসিফিক্যালি আমরা এটাই বলি, সবসময় উৎফুল্ল থাকুন, পজিটিভ চিন্তা করুন, তবেই পজিটিভ রেজাল্ট আসবে। আপনি যেটা ভালোবাসেন, যদি গল্প বই পড়তে ভালোবাসেন তাহলে গল্পের বই পড়ুন, যদি গান শুনতে ভালোবাসেন তাহলে গান শুনুন। মনটাকে সবসময় ভালো রাখতে হবে, তবেই পজিটিভ রেজাল্ট আসবে। ইফ ইউ থিঙ্ক পজিটিভ, দেন ইউর রেজাল্ট উইল ডেফিনেটলি কাম অ্যাজ পজিটিভ। ওকে, তার মানে আপনি বলছেন কাউন্সিলিং এর একটা সহায়তা নেওয়া খুব দরকার আইভিএফ এর স্টেজে। ধন্যবাদ স্যার।
মোস্টলি যেগুলো কাপলসদের রয়েছে, কারণ আইভিএফ এর কোয়েশ্চেনে অনেকে ভাবেন যে আইভিএফ খুবই কস্টলি এবং ধরাছোঁয়ার বাইরে। সেই হিসাবে আমার একটা বেসিক কোয়েশ্চেন, কি আইভিএফ চিকিৎসার আনুমানিক খরচ কত হয় স্যার? একটু ভ্যালু টু ভ্যালু হসপিটালে আমি জানি, তবু তো আপনি আমাকে জানেন যে কত হতে পারে আন্দাজ। দেখুন, হ্যাঁ, ডেফিনেটলি আইভিএফ এর খরচা হসপিটাল টু হসপিটাল বা আইভিএফ সেন্টার টু সেন্টার একটু ভ্যারি করেই, কিন্তু আমরা মুর্শিদাবাদের বুকে আমরা যেই রেটে করি সেটা অনেকটাই একটু মানে অন্য জায়গার রেট থেকে ডেফিনেটলি একটু কম, যেটা সাধ্যের মধ্যে। ইউজুয়ালি একটা আইভিএফ সাইকেল কমপ্লিট করতে আমাদের 1.5 থেকে 2 লাখ অ্যাপ্রক্সিমেটলি লাগে। অ্যাপ্রক্সিমেটলি লাগলাম কথাটা কারণ হচ্ছে তার মানে যদি একটা সাইকেলই হয়ে যায় তাহলে আপনার এর মধ্যেই হয়ে যাবে। যদি দুটো সাইকেল লাগে তখন এর থেকে হয়তো খানিকটা বেশি, বা কোনো ক্ষেত্রে যদি ডোনারের ডিম্বাণু বা শুক্রাণু লাগে তখন সেই ক্ষেত্রে রেটটা একটু বেশি হয়ে যায়। আদারওয়াইজ 1.5 থেকে 2 এর মধ্যেই ওই জিনিসটা কমপ্লিট হয়ে যাওয়া উচিত। ওকে স্যার, থ্যাংক ইউ। যে স্যার, বাজেট বা চিকিৎসার প্রয়োজন অনুযায়ী কি বিভিন্ন ধরনের আইভিএফ পদ্ধতি আছে? মানে আমি কম খরচ করলাম মানে আমি এতটুকুই পাবো, বা এরকম কোনো পদ্ধতি আছে কি আমার বাজেট অনুযায়ী আইভিএফ পদ্ধতি চেঞ্জ হয়, বা সেম পদ্ধতি রয়েছে? বাজেট অনুযায়ী দেখুন সেইভাবে পদ্ধতি নেই। একটা যেটা আছে মাইল্ড স্টিমুলেশন প্রোটোকল, সেখানটাতে আমরা অল্প অল্প ডোজ দিয়ে স্টিমুলেট করি। সেই ক্ষেত্রে হয়তো চিকিৎসার যে টোটাল খরচাটা কিঞ্চিত কম হতে পারে, কিন্তু পুরোটা কম হয় না। সেকেন্ড, আপনাকে আগেও বলেছি হয়তো যে যদি কোনো ক্ষেত্রে ডোনার বা লাগে সেই ক্ষেত্রে চিকিৎসার খরচাটা একটু হলেও বেশি হয়ে যায়, কারণ কি কিছু লিগাল প্রসিডিয়ার্স থাকে, সেগুলোকে আমাদেরকে এই টাকার মধ্যে বা এই বাজেটের মধ্যে ম্যানেজ করতে হয়। ওকে স্যার। স্যার, সাধারণ কতবার চেষ্টা করতে সফল হয়? বেসিক মাই কোয়েশ্চেন কি সাধারণত কতবার চেষ্টা করতে হয় সফল হওয়ার জন্য? এটা খুব ক্রিটিক্যাল একটা কোয়েশ্চেন, তারা অলওয়েজ আমাদেরকে জিজ্ঞেস করে। ঠিকই বলেছেন, কারণ কি প্রথমত হচ্ছে কাউন্সেলিং, তারপর পেশেন্ট মোটিভেটেড হয়ে গেলে নেক্সট প্রশ্ন যেটা আমরা পাই সেটা হচ্ছে এইটা। এই প্রশ্ন দেখুন উত্তরটা দেওয়াটা একটু হলেও মুশকিল, তবে সচরাচর আমরা যেটা দেখেছি 1 to 2 সাইকেলস এর মধ্যে ইউজুয়ালি হয়ে যাওয়া উচিত। আচ্ছা, আরেকটা জিনিস বলবো, এক্ষেত্রে আরেকটা ফ্যাক্টর ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে যে যদি আমরা ডোনার গ্যামেটস নিয়ে যদি আমরা করে থাকি, মানে ডোনার এগস বা স্পার্ম নিয়ে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো তার সাকসেস রেটটা আর একটু বেটার। সেই ক্ষেত্রে ফার্স্ট টাইমও সাকসেস এসে যাওয়ার সম্ভাবনা একটু বেশি। ওকে, ধন্যবাদ স্যার। আইভিএফ চিকিৎসায় নতুন কি কি উন্নতি হচ্ছে, মানে আরো কি কি নতুন এসেছে যেটা আমরা জানি না, বা সাধারণ মানুষ আমরা যারা মেডিকেল স্টুডেন্ট নই তারা জানতে পারি না? কি কি আরো এক্সট্রা উন্নতি হয়েছে স্যার আইভিএফ? দেখুন, আইভিএফ চিকিৎসাটা আমাদের অন্যান্য সাইন্টিফিক ডেভেলপমেন্টের মতন আস্তে আস্তে যত দিন বাড়ছে ডেভেলপ হচ্ছে। বিশ্বময় এর উপর অনেক রকম পরীক্ষা নিরীক্ষা চলছে। তার মধ্যে যেটা আমাদের মধ্যে ইম্পর্টেন্ট এবং যেটা আমাদের দেশেও আজকাল এসে গেছে সেটা হচ্ছে যে লেজার অ্যাসিস্টেড হ্যাচিং টেকনিক। মানে এখানটায় আমরা লেজারে দিয়ে অনেক সময় হ্যাচিং করিয়ে দিই এমব্রায়োস গুলো বিফোর এমব্রায়ো ট্রান্সফার, সেটা একটা এসছে। সেকেন্ড হচ্ছে যে এমব্রায়ো গ্লু বলে একটা জিনিস এসছে, যেখানে হাইয়ালুরোনিক অ্যাসিড আমরা অনেক সময় তার একটা পার্ট ব্যবহার করি, যে ক্ষেত্রে ইমপ্লান্টেশন রেটটা অনেকটা হাই দেখতে পেয়েছি। তাছাড়া যেটা আমি আগেও হয়তো ডিসকাস করেছি সেটা হচ্ছে যে এমব্রায়ো গুলো ফরমেশনের পর আমরা এখন জেনেটিক বা ক্রোমোজোমাল টেস্ট, সেগুলো আমরা যেটা আমরা পিজিটি বলছি, সেই টেস্টগুলো এখন আমরা করতে পারছি। তো এইসব কিছু কিছু চেঞ্জেস হওয়ার কারণে আমরা যেটা দেখেছি আগের তুলনায় এখন অনেক বেশি আইভিএফ এর সাকসেস রেটটা বেড়ে গেছে। স্যার, আমার একদম শেষ প্রশ্ন আপনাকে, যারা আইভিএফ শুরু করতে দ্বিধা করছেন তাদের জন্য আপনার পরামর্শ কি হবে? কারণ এটা এখনো অব্দি সেই লজ্জার লেভেলে রয়ে গেছে, যেসব মহিলারা এখনো আসতে পারছেন না, তারা ভাবছেন যে মানুষ কি ভাববে বা কি হবে। তাদের জন্য আপনার একটু সফলতার যে ওদের মধ্যে এখনো চিন্তা আছে তারা সফল হতে পারবে কিনা, তাদের জন্য আপনার কি পরামর্শ, যে যারা এখনো অব্দি খুবই সাইকোলজিক্যাল টেনশনে আছে বা দ্বিধা করছে? এবং বন্ধুত্ব হচ্ছে এখন একটা সোশ্যাল টাবু। প্রথমত যখন আমি কোনো কাপলকে ফার্স্ট টাইম দেখি তাদেরকে আমি এটাই বলি যে দেখুন, এই যে ইনফার্টিলিটি বা বন্ধুত্ব এটা কোনো রোগ নয়, কিন্তু এটা একটা সোশ্যাল ডিজিজ বা সামাজিক রোগ। মানে আপনারা ভালো থাকতে চাইলেও দেখবেন যে আপনার বাড়ির লোকজন, আত্মীয় স্বজন, পাড়াপড়শি, বন্ধু বান্ধব, অফিসে কলিগ কেউ আপনাকে ভালো থাকতে দিচ্ছে না। এই কারণে কি হচ্ছে, আরো লোকে মানসিক অবসাদে ভুগছে। এই মানসিক অবসাদটাই তার মধ্যে কি হচ্ছে, প্রেশার বাড়িয়ে দিচ্ছে, সুগার, থাইরয়েড বাড়িয়ে দিচ্ছে। সেই এফেক্টটা ডাইরেক্টলি গিয়ে কোথায় পড়ছে, গ্যামেটের মধ্যে। মানে ছেলেদের ক্ষেত্রে স্পার্ম এফেক্ট করছে, তার কোয়ালিটি কোয়ান্টিটি, আর মহিলাদের ক্ষেত্রে এগটাকে এফেক্ট করছে, তার কোয়ালিটি কোয়ান্টিটি। তো এই জন্য আমি যেটা বলবো যে সবসময় পজিটিভ থাকুন, পজিটিভ ভাবুন, তবেই দেখবেন যে আপনার রেজাল্টটা পজিটিভ আসবে। ওকে স্যার। স্যার, এই মুহূর্তে আপনি কোন হসপিটালে আইভিএফ এর চিকিৎসা করছেন?
এর মধ্যে তো অলরেডি আমি এখন ধরুন আগে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বহরমপুর সিটি হসপিটাল, এখানে আমি রিসেন্টলি জয়েন করেছি এবং এখানটাতে আমি রেগুলার বেসিসে আসি কলকাতা থেকে, করে আমি আইভিএফ চিকিৎসাটা পুরো এখানটাতে মোটামুটি ধরতে পারেন যে পুরো চিকিৎসাটা আমরা এখানেই কমপ্লিট করতে পারছি। ওকে স্যার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার প্রশ্ন উত্তরগুলো দেওয়ার জন্য। এতে সাধারণ মানুষ সত্যি উপকৃত হবে স্যার। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ, থ্যাংক ইউ।